হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো তার নাম হলো পিরিয়ডস, যাকে আমরা ভালোবাসায় মেনস্ট্রুয়াল সাইকেল বলি বা বাংলায় মাসিক চক্র বলে থাকি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্রত্যেকটা পরীক্ষার জন্য সমসাময়িকভাবে খুবই ইম্পর্ট্যান্ট। যারা যারা জেনপাস ইউজি বা এএনএম জেএনএম বা এইচএস দিতে চলেছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটি। আমি যতটা সহজভাবে বোঝানো যায় ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর এটা এমন একটা টপিক অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা মানুষের জানা দরকার, এবং এটা এমন একটা ঘটনা যার উপর একটা মেয়ের ফুল বডি এবং পুরো টোটাল বডিটাই দাঁড়িয়ে থাকে। তো শুরু করা যাক। তো সবার প্রথমে আসে যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রটা অ্যাকচুয়ালি কী। তো তাহলে সাইকেল মানেটা কী? তো সাইকেল মানে হচ্ছে চক্র, সবাই জানো। চক্র মানে কি? চক্র মানে হচ্ছে যে জিনিসটা বারবার রিপিট হচ্ছে, সেই জিনিসটাকে আমরা সাইকেল বলি। তো মেয়েদের শরীরে কিছু ঘটনা বারবার কিছুদিন অন্তর অন্তর রিপিট হয়, সেই ঘটনাকে আমরা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলে থাকি। ক্লিয়ার হলো? নেক্সট আসবো যে মেনস্ট্রুয়াল সাইকেলের ভাগ, মানে তার কটা কী থাকে সব জানতে হবে। তো মেনস্ট্রুয়াল সাইকেলে দুটো ভাগ থাকে। একটা ভাগকে বলা হয় কি মেনার্কি, আরটা কি মেনোপোজ। ঠিক আছে, মেনোপোজ। এবার কি হচ্ছে মেনার্কিটা কি আর মেনোপোজটা কি? এবার দেখো, এই যে ঘটনাটা, সেটা তো নিশ্চয়ই একেবারে ছোটো যে একটা বাচ্চা মেয়ে তাদের শরীরে নিশ্চয়ই হয় না। তাহলে অন অ্যান অ্যাভারেজ একটা বয়সে বা একটা এজে গিয়ে গিয়ে মানে সেটা আসে বা স্টার্টিং হয়। তাহলে আমাদের দেখতে হবে, আমরা দেখতে পাই সাধারণত কি দেখতে পাই, 11 থেকে 13 বছর বয়সে এটা স্টার্টিং হয়। এদের স্টার্টিং যে জিনিসটা, তখন তাকে কি বলা হয়? মেনার্কি বলা হয়। তো বোঝা গেল। তারপরে স্টপ হচ্ছে মানে যেটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে কোন বয়সে এসে? 38 থেকে 42 বছর বয়সে। মোটামুটি একটা আন্দাজ আমরা ধরতে পারি যে এই বয়সে এসে মানে স্টপ হয়ে যাচ্ছে। তো হলো, তো এটা গেল আমরা একটা ব্যাপারে গেল। এবার তাহলে দেখো কতদিন অন্তর অন্তর জিনিসটা রিপিট হচ্ছে, সেটা তো আমরা জানতে হবে, তাই না? এবার কতদিন অন্তর অন্তর রিপিট হচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড করে অন অ্যান অ্যাভারেজ 28 থেকে 31 দিন। 28 থেকে 31 দিন। কেন? মানে এর মানেটা কি? মেয়েদের শরীরে যে ক্যালেন্ডারটা রিপিট হচ্ছে সেটা এক একটা মাসের ডিউরেশন হচ্ছে 28 থেকে 31 দিন। মানে এক একটা যে মানে এক একটা যে প্রত্যেকটা মাসের মানে ক্যালেন্ডার যেটা রিপিট হচ্ছে, তার এক একটা মাসের ডিউরেশন কত? 28 থেকে 31 দিন বা 32 দিন এরকম হবে। এবার কারো কারো ক্ষেত্রে হয়তো হতে পারে যে 28 দিন বা ধরো 24 দিন, 34 দিন এরকমই হয়। কিন্তু এগুলো কিন্তু নর্মাল, এগুলো কিন্তু ফিক্সড নয়। আবার কিন্তু কারো কারো ক্ষেত্রে এই মাসের হয়তো 24 তারিখে মানে 24 হলো, আবার পরের মাসে হয়তো হবে যে 45। এরকম যদি হয় তাহলে তো বুঝতে হবে যে তাহলে তার কোনো সমস্যা আছে, তাকে ইমিডিয়েটলি মানে কোনো ডাক্তারে বা ভালো ডাক্তারে বা ডায়াগনস্টিকের পরামর্শ নিতে হবে তাকে। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক যে রিপিটটা যে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, মানে ঘটনাস্থলটা কোথায়। এই যে ছবিটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, কম বেশি পরিচিত এই ছবিটার সাথে, কারণ ছোটোবেলায় যখন ক্লাস 9-10 জীবনবিজ্ঞান বইতে, তখন এই ছবিটার সাথে তোমরা দেখেছিলে অনেকবার, তাই তো? এই ছবিটা অ্যাকচুয়ালি কি? এই ছবিটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হলো, যার কি হয়, যার এই যে দু সাইডে, এই যে দু সাইডে দুটো কি হয়, যার দু সাইডে দুটো ডিম্বাশয় থাকে বা ওভারি থাকে, কে বলা হয়? ওভারি। বোঝা গেল? ওভারি থাকে। এবং এই যে ওভারির মধ্যে যে কিছু এগ থাকে, দেখো কিছু এগ আছে, যে এগগুলো থাকে, এবং এই যে এগগুলো থাকে তার সেগুলো কি হয়? এগ মানে হচ্ছে ডিম্বাণু। এবং ডিম্বাণু থাকে অর্থাৎ একটা ফিমেল গ্যামেট থাকে, যার মধ্যে কি হয় 22 প্লাস কি হচ্ছে এক্স, এটা কি হচ্ছে ফিমেল গ্যামেট এখানে থাকছে। তারপরে দেখো, এই যে চেম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চেম্বারটা পুরো যে গোলটা না, এই যে গোলটা চেম্বারটা তাকে কি বলা হয়? বড় চেম্বার তাকে বলা হয় ইউটেরাস। কি বলা হয়? ইউটেরাস। বোঝা গেল? আর এই যে অংশটা, একে কি বলা হয়? অ্যাম্পুলা। বোঝা গেল? তারপরে কি দেখতে পাচ্ছ? তারপরে এই যে এখানটা 3টে লেয়ার থাকে পরপর,
বোঝা গেল? এই 3টে লেয়ার থাকে, একে কী বলা হয়? একটাকে মানে এই যে পাশেরটা মানে সবার প্রথমটা তাকে বলা হয় এপিমেট্রিয়াম। আমি শর্টে আমি এপি লিখলাম। তার মিডিলে যেটা থাকে তাকে বলা হয় মায়ো। আর নেক্সট যেখানে এখানে থাকে তাকে কী বলা হয়? এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এন্ডো হলো। তারপরে কি হচ্ছে, তারপরে এটা আর এই যে এখানে এটা হচ্ছে ভ্যাজাইনা। বোঝা গেল? ভ্যাজাইনা। তো বোঝা গেল ভ্যাজাইনা। এবার কি হচ্ছে, প্রত্যেক মাসে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা থাকে সেটা কি হয়, একেবারে ভেঙে যাচ্ছে এবং ছিঁড়ে যাবে। এরপর আবার যে তার পরের মাসে মানে নেক্সট মাসে কি হয়, নতুন করে আবার গজাবে, আবার ভাঙবে। এরকম করে একটা ঘটনা ঘটে। এই যে এন্ডোমেট্রিয়াম বাইরে বেরিয়ে আসবে, কার সাথে আসবে? কিছু কেমিক্যালের সাথে আসবে। মানে কোথা দিয়ে আসবে? এই যে ভ্যাজাইনার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তো বোঝা গেল? সেই কারণে কিন্তু এই যে ভ্যাজাইনার মাধ্যমে মানে তোমার বেরিয়ে এলো ব্লাডটা, কিন্তু এই যে ভ্যাজাইনার মাধ্যমে বেরিয়ে এলো অ্যাটস দ্য ব্লিডিং, এবং এর জন্যই কিন্তু আমাদের অসম্ভব পেন হয়। তারপরে দেখো, এই যে দেখো একটা মানে বিশাল একটা বড় চেম্বার রয়েছে না, সেখানে কিন্তু বাচ্চা বড় হয়। বোঝা গেল? এবং যদি ডেলিভারি যদি নর্মাল হয় তবে কি হয়, এই যে ভ্যাজাইনা তার ওপেনিংটা বড় হয়ে যায় এবং বাচ্চা সহজে মানে বের করতে সাহায্য করে। এরপরে কি বলতো, প্রত্যেক মাসে কিন্তু আমাদের দুটো যে ডিম্বাশয় তার কিন্তু সংখ্যাটা কিন্তু ফিক্সড, তাতে কিন্তু চেঞ্জেস আসে না। প্রতি মাসে দুটো ডিম্বাশয় মিলিয়ে যে কোনো একটি ডিম্বাশয় কী হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, কারণ তারা ইম্যাচিওর অবস্থা ছিল আগে থেকে অলরেডি, তাই তারা কী হচ্ছে, ম্যাচিওর হচ্ছে। ম্যাচিওর হয়ে কী করে বলো তো, এই যে ইউটেরাসের মধ্যে এখানে অবস্থান করছে। বুঝলে? এখানে অবস্থান করছে। এরপর যখন অবস্থান করে না, তারপরে অবস্থান করে গিয়ে সেখানে কী করে, অপেক্ষা করে, ওয়েট করে। কার জন্য ওয়েট করে স্পার্মের জন্য, মানে শুক্রাণুর জন্য। কদিন ওয়েট করে? 1 থেকে 2 দিন এরকম ওয়েট করে। ওয়েট করার পর যদি শুক্রাণু এলো তো ভালো, আর যদি কোনো বাই চান্স না এলো তখন কী হবে, এন্ডোমেট্রিয়াম লেয়ার যখন ছিঁড়ে বেরিয়ে আসছে তখন তার সাথেই বেরিয়ে আসে। তো বোঝা গেল? তো এরপরে দেখাবো টাইম টেবিল, মানে কীরকম কী টাইম ফেজ সব কিছু দেখাবো। এরপর দেখো যে সামনের স্ক্রিন তো দেখতে পাচ্ছ, একটা গোল সাইকেল একটা জিনিস রয়েছে। এটা কি দেখো তোমরা, এটা হচ্ছে যদি আমি শুরু করি তাহলে দেখো, এই যে 1 থেকে 5 দিন যে সময়টা দিয়েছে না, এই যে 1 থেকে 5 দিন, এই যে ডে 1 থেকে ডে 5 পর্যন্ত যে ডেটা, তাকে বলা হয় কি, একে বলা হয় ব্লিডিং ডে। ঠিক আছে, একে বলা হয় কি, ব্লিডিং ডে। কেন ব্লিডিং ডে বলা হচ্ছে না, এই সময় ডিম্বাশয়গুলোতে কোনো পরিবর্তন হয় না। প্রথম 5 দিন এন্ডোমেট্রিয়ামগুলো ছিঁড়তে থাকে। আর ওই যে ব্লাডের ভিতরে একটা কেমিক্যাল থাকে তাকে বলা হয় প্রশমিন, যেটা ওই ব্লাডটাকে কখনোই ক্লট হতে দেয় না, লিকুইড অবস্থায় সবসময় থাকে। তো বোঝা গেল, এখানে কোনো ব্যাপার ঘটে না বা কোনো চেঞ্জেস আসে না। পরে দেখো, তারপরে যে ঘটনাটা ঘটে যে ফলিকুলার ফেজ, এখানে কি ঘটনা ঘটে, এটা হচ্ছে মানে ডে 6 থেকে ডে 12 ডে পর্যন্ত। এখানে কি ঘটনা ঘটে, এখানে ঘটে গিয়ে যখন ব্লাড কমপ্লিট হয়ে গেছে, মানে ব্লিডিং এখন কমপ্লিট হয়ে গেছে, তখন এন্ডোমেট্রিয়াম আবার নতুন করে গজাবে এবং কী হয়েছে, ডিম্বাশয়ের মধ্যে যে একটা চেঞ্জেস আসবে, তখন একটা মাত্র চেঞ্জেস। কী চেঞ্জেস, যে এই যে ডিম্বাশয়ের মধ্যে যে এগগুলো ছিল না, মানে যে দেখেছিলাম যে ডিম্বাশয়ের ভিতরে যে এগগুলো ছিল, তারা কি হচ্ছে, এই যে প্রাইমারি উসাইড, ওই উসাইডগুলোতে ম্যাচিওর হয়নি তখন, তারা কিন্তু কি করছে তখন আস্তে আস্তে করে ম্যাচিওর হতে থাকবে। তো বোঝা গেল? তারপরে আসবে এই যে ডে 30 থেকে 50 পর্যন্ত। এবার এটা কি, এই যে ডেটটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা মানে ফেজ। এটা কী হলো, ওভালিউশন। কেন বলা হয় না, এখানে অনেক কিছুই হয় না, 13 নম্বর যে ডেজ থেকে মানে 13 নম্বর দিন থেকে এখান থেকে শুরু হয় ওভালিউশন পিরিয়ড। এখানে যদি মিলন মানে যদি হতেও পারে এবং আবার নাও হতে পারে, বিভিন্ন মেয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাহলে এটা হচ্ছে ওভালিউশন পিরিয়ড গেল। তারপরে বাদবাকি যেটা থাকলো সেটা হচ্ছে 16 থেকে বাদবাকি যা আছে মোটামুটি এরকম হলো। তো এই যে একটা ফেজ, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে লিউটিয়াল ফেজ। এই লিউটিয়াল ফেজে এখানে আবার কী ঘটনা ঘটে বলো তো, এখানে
এখানে যেটা হয়, এখানে এই যে এগুলো থাকে না স্যার, তাহলে হচ্ছে গ্রাফিন ফলিকলকে ফাটিয়ে মিডিলে যে থাকে একটা সেকেন্ডারি উসাইট, সেখান থেকে সেখানে সেটাকে ভেঙে দিয়ে কী করে বাইরে বেরিয়ে আসে এবং কোথায় অ্যাম্পুলাতে জমা হয়। অ্যাম্পুলাতে জমা হয়ে সেখানে থাকে, তারা বসে থাকে, ঠিক আছে। এবং কি হয়, এই দিন যদি মিলন হলো তো ভালো, আর যদি না হয় তাহলে লিউটেয়াল ফেজ হবেই না। ধরো এখানে একটা মানে ধরো একটা ভ্রূণ রোপিত হয়েছে, তো বোঝা গেল এখানে একটা ভ্রূণ রোপিত হয়েছে। ধরো একটা মেয়ে মানে একটা মেয়ের প্রেগনেন্সি এসেছে, তো বোঝা গেল, মানে সাপোজ আমি বললাম, তো এখানে তার ভ্রূণটা তার এখানে রোপিত হয়েছে। তো তোমরা বাচ্চাকালে পড়েছিলে যে ভ্রূণটা কোথায় রোপিত হয়, ভ্রূণটা রোপিত হয় এন্ডোমেট্রিয়াম লেয়ারে হয়। তো আমার এখানে রোপিত হলো, অর্থাৎ মিলন হয়ে যাওয়ার পর যে ফার্টিলিটি একটা যে মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারে যে বসেছিল না, সেখানে কি হচ্ছে আস্তে আস্তে কী করেছে, ম্যাচিউর হচ্ছে, মানে বড় হচ্ছে। তারপরে যে এখান থেকে এখানে যে থাকে কর্পাস লিউটিয়াম, এবার এই কর্পাস লিউটিয়াম কী করছে, কর্পাস লিউটিয়াম কী হরমোন ক্ষরণ করছে, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করছে। এটা তো তোমরা সবাই জানো, এই প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে, এবং কখন ক্ষরণ করে, ডিউরিং প্রেগনেন্সি, আদারওয়াইজ কিন্তু হবে না। কিন্তু কেন হবে না, কারণ কি ওই টার্মটাতে হয়, কারণ এই যে বাচ্চাটাকে মানে যে বাচ্চাটি মানে থাকে, কারণ বাচ্চাটা তো তখন এন্ডোমেট্রিয়াম লেভেলে আছে, কিন্তু তার তখন স্টেবল না, তাকে তো স্টেবল করতে হবে। তখন কি করে, প্রজেস্টেরন যে হরমোনটা সে তার ক্ষরণকে বাড়িয়ে দেয়, এবং প্রসব অবস্থায় মানে প্রসব হওয়ার সময় ভ্যাজাইনার সংকোচন বাড়িয়ে দিয়ে মানে তাকে বাচ্চা হওয়াতে তাকে সাহায্য করে, মানে ডেলিভারি হতে তাকে সাহায্য করে। বোঝা গেল। যদি নর্মাল ডেলিভারি হয় তবে কি হয়, তবে ভ্রূণ এন্ডোমেট্রিয়ামে বড় হলো এবং 72 ঘন্টার মধ্যে মানে 72 ঘন্টায় ওয়েট করলো, সেখানটায় ওয়েট করার পর কী হচ্ছে বলো তো, যখন তার গতিটা বেড়ে গেল, মানে প্রজেস্টেরনের যখন গতিটা বেড়ে গেল, তখন আর মানে এই যে এন্ডোমেট্রিয়াম যে মানে তার যে লেয়ারটা, তখন আর স্টেবলটা তার কমে যায়, কাজ করতে পারে না। তখন কি হয়, এটা বন্ধ হয়ে যায়। তখন কী হয়, ব্লিডিং হয়, এবং ব্লিডিংটা হওয়ার সাথে সাথে এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কী হয়, ব্রেক করে যায়, এবং ছোট যে ভ্রূণটা যে ছিল, মানে উৎপন্ন যেটা হয়েছিল, এখানে উৎপন্ন হয়েছিল, সেটা কী হয়, তাকে সঙ্গে নিয়ে ছিঁড়ে বেরিয়ে আসতে থাকে। বোঝা গেল, পুরোটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এবং এটা কি হয়, 72 ঘন্টার মধ্যে যদি ঘটনাটা হয়, তবে কি হয়, প্রেগনেন্সি আউট হয়ে গেল। ইটস অল অ্যাবাউট ইয়োরস মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। যদি ভিডিওটি ভালো লাগে তো সবার সাথে শেয়ার করো, আর যদি কাউকে দরকার হয় বা কনসেপশন যদি ক্লিয়ার দরকার, তাহলে সবার সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।